আজ আমরা একটা বিশেষ উৎসের গভীরে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ওপর লেখা একটি পর্যালোচনা, যার শিরোনাম গীতাঞ্জলি আত্মিক কাব্যের অমৃতধারা। হ্যাঁ, গীতাঞ্জলি। উৎসটিতে বলা হয়েছে মূল বাংলা সংস্করণটা বেরিয়েছিল ১৯১০-এ, আর লেখক নিজেই মানে রবীন্দ্রনাথ এর ইংরেজি অনুবাদ করেন সেটা ১৯১২ সালে। নাম দিয়েছিলেন সং অফারিংস। বাহ, গানের অঞ্জলি। হ্যাঁ, ঠিক। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই পর্যালোচনা গীতাঞ্জলিকে ঠিক কিভাবে দেখছে, মানে কোন চোখে দেখছে সেই দৃষ্টিকোণটা একটু বোঝার চেষ্টা করা। একদম। পর্যালোচনাটা শুরুতেই এর বিষয়বস্তুর দিকে কিন্তু ইঙ্গিত করছে। বলছে যে এই কবিতাগুলোর একদম কেন্দ্রে রয়েছে ভক্তি, প্রকৃতি, ভালোবাসা আর পরম সত্তার প্রতি মানুষের আত্মার যে টান, সেইটা। হুম। একটা দারুণ ব্যাপার যেটা পর্যালোচনাটিতে তুলে ধরা হয়েছে তা হলো এখানে মানবিক অনুভূতি আর আধ্যাত্মিক চেতনার যে সীমারেখা সেটা খুব একটা ধরুন স্পষ্ট নয়, প্রায়শই মিলেমিশে একাকার হয়ে যায়। ও, এই মিলেমিশে যাওয়ার ব্যাপারটা, এটা সত্যি ইন্টারেস্টিং। পর্যালোচনাটি কিভাবে ব্যাখ্যা করেছে এই মেলবন্ধনটা, মানে ব্যক্তিগত অনুভূতি আর ঐশ্বরিক সংযোগ কিভাবে প্রকাশ পেয়েছে, মাধ্যমটা কি? পর্যালোচনাটির ভাষ্য অনুযায়ী এর প্রকাশ ঘটেছে খুব সরল কিন্তু অসম্ভব গভীর ভাষায়। ভাষার মধ্যে একটা লালিত্য আছে, একটা আত্মসমর্পণের সুর আছে। আচ্ছা। আর চিত্রকল্পের ব্যবহার, যেমন ধরুন নদী, আকাশ, ফুল, গান, এগুলো নাকি পাঠকের মনে একটা স্নিগ্ধতা এনে দেয়, অনেকটা ভোরের আলোর মতো স্নিগ্ধ। পর্যালোচনা কিন্তু এই সরলতার ভেতরের গভীরতার উপর খুব জোর দিয়েছে। ভাষার এই সারল্য আর গভীরতার মেলবন্ধন, এটা তো অন্য একটা দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? আমি ভাবছিলাম আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা। একদম ঠিক পয়েন্ট। পর্যালোচনাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যের উল্লেখ করেছে। ১৯১৩ সালে এই বইটির জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পান। হ্যাঁ, সেটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ, তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় যিনি এই সম্মানটা অর্জন করেন। তাই নাকি? প্রথম অ-ইউরোপীয়? হ্যাঁ, আর পর্যালোচনাটি বিষয়টাকে শুধু একটা ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছে না, বরং এটাকে দেখছে বিশ্ব সাহিত্যে প্রাচ্যের যে আধ্যাত্মিক চিন্তাধারা তার একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে। বাহ, মানে এটা শুধু একটা বইয়ের সম্মাননা নয়। না না, তার চেয়েও বেশি কিছু। যেন প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সাংস্কৃতিক সেতু তৈরি করেছিল এই ঘটনাটা। বাহ, ব্যাপারটা তো দারুণ। আচ্ছা, পর্যালোচনা কি এর প্রভাব বা তাৎপর্য নিয়ে আরও কিছু বলেছে? বিশেষ করে কাদের জন্য এই বইটা বেশি প্রাসঙ্গিক বলে মনে করে তারা? হ্যাঁ, বলেছে। পর্যালোচনাটিতে এর পাঠক কারা হতে পারেন সে বিষয়ে একটা বেশ স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। যেমন ধরুন, যারা আধ্যাত্মিকতার পথে চলছেন, হুম। যারা ভালো কবিতা ভালোবাসেন, বা আজকের এই যে দ্রুতগতির পৃথিবী, এই সময় যারা একটু শান্তি খুঁজছেন বা নিজের ভেতরের দিকে তাকাতে চাইছেন, তাদের জন্য এটা খুব উপযোগী হতে পারে। আর তুলনার কথাও এসেছে। পর্যালোচনাটি রুমি বা কবিরের মতো মরমী কবিদের লেখার সঙ্গে এর ভাবের মিল খুঁজে পেয়েছে, সেই একই রকম গভীর আত্মিক অনুসন্ধানের সুর। রুমি, কবির, ইন্টারেস্টিং তুলনা। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, পর্যালোচনাটির মূল বক্তব্যটা ঠিক কি? দেখুন, মোদ্দা কথা হলো পর্যালোচনাটি গীতাঞ্জলিকে দেখছে এমন একটা সংকলন হিসেবে যা খুব সহজ, খুব সুন্দর কবিতার মধ্যে দিয়ে আমাদের শান্তি, আত্মবীক্ষণ আর পরম সত্তার সঙ্গে সংযোগের পথ দেখায়। হুম। এটা শুধু একটা ক্লাসিক সাহিত্য নয়, পর্যালোচনা বলছে এটা তার চেয়েও বেশি কিছু। বেশি কিছু বলতে ঠিক কেমন বেশি? পর্যালোচনাটি গীতাঞ্জলিকে শুধু অতীতের একটা দারুণ সৃষ্টি হিসেবে দেখছে না, বরং আজকের এই যে অস্থির সময়, যখন সবাই শুধু ছুটছে, তখন স্থিরতা আর আধ্যাত্মিক যোগসূত্র খুঁজে পাওয়ার একটা দিশারি, একটা পথ প্রদর্শক হিসেবে তুলে ধরছে। ও আচ্ছা, পথ প্রদর্শক। আজকের যুগে দাঁড়িয়ে এই ১০০ বছরেরও বেশি পুরনো আধ্যাত্মিক আরতি আমাদের এই সময়ের যে অর্থ খোঁজার চেষ্টা, তার সঙ্গে কতটা সংযোগ স্থাপন করতে পারে। এটা তো ভাবার বিষয়। ঠিক। পর্যালোচনাটি যেহেতু বলছে যে গীতাঞ্জলি এই দ্রুতগতির যুগেও শান্তি দিতে পারে, তাই আমাদের ভাবনার বিষয় হলো সেই সময়ের আধ্যাত্মিক অনুসন্ধান আর আজকের জীবনের মানে খুঁজে ফেরার যে প্রয়াস, এই দুয়ের মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়। এটা আমাদের সত্যি সোচনে পর মজবুর করতে হয়, তাই